প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো গত ক্লাসে পর্যন্ত আমরা শেষ করেছিলাম কিভাবে একটা আন্ডার ড্যাম্পড অসিলেশন বা মোশনের ক্ষেত্রে সলিউশনটা বের করা যায়, জেনারেল সলিউশন অফ ড্যাম্পড হারমোনিক মোশন বের করা হয়। তো এখন আমরা এই যে জেনারেল সলিউশনটা, সলিউশন নাম্বার 4.3, এইখান থেকে আমরা দেখব যে হোয়াট ইজ ক্রিটিক্যাল ড্যাম্পিং মোশন। মানে আমরা একটা কেস ডিসকাস করব যেখানে কিনা পি স্কোয়ার ওমেগা স্কোয়ারের সমান, অর্থাৎ ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি এবং অসিলেটরি ফ্রিকোয়েন্সি দুটো পরস্পরের সমান। তাহলে যদি এটা হয়, ডেফিনেটলি পি ইজ ইকুয়াল টু ওমেগা। তাহলে ইকুয়েশন 4.3 থেকে আমরা এভাবে লিখতে পারি y ইকুয়ালস ই টু দি পাওয়ার, যেহেতু পি আর ওমেগা সমান তাহলে মাইনাস ওমেগা টি, এ ই টু দি পাওয়ার 0, কারণ এই দুটার বিয়োগফল শূন্য হবে তখন, এবং বি প্লাস বি ই টু দি পাওয়ার 0। আমরা জানি ই টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি এ প্লাস বি। এটার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে এই যে অসিলেটর, সেটাতে অ্যামপ্লিটিউডটা ডিকে করছে কিন্তু কোনো রকম ড্যাম্পিং নেই। এটা কখনোই সম্ভব না। ড্যাম্পিং ছাড়া তো কোনোভাবেই একটা অসিলেটরের অ্যামপ্লিটিউড কমতে পারে না। তাহলে এই রকম সিচুয়েশনে, এই কন্ডিশনে পি স্কোয়ার ইকুয়ালস ওমেগা স্কোয়ার, এই কন্ডিশনে সলিউশনটা ব্রেক ডাউন করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটা ধরে নিতে হবে পি স্কোয়ার একেবারে ওমেগা স্কোয়ারের পুরোপুরি সমান না, তাদের মধ্যে খুব সামান্য একটা পার্থক্য আছে, অর্থাৎ পি স্কোয়ার ইজ ভেরি ক্লোজ টু ওমেগা স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস এইচ, which is approximately equal to 0 but not completely 0, একটা খুব ছোট একটা সংখ্যা। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখন ইকুয়েশন 4.3 থেকে আমরা লিখতে পারি y ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস পিটি এ ই টু দি পাওয়ার এইচটি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এইচটি। সেটাকে আমরা যদি ই টু দি পাওয়ার এইচটি কে সিরিজ এক্সপানশন করি, কারণ এইচ হচ্ছে খুবই ছোট একটা সংখ্যা, তার সাথে টি গুণ দিলে এই যে ইন্ডিসেস অফ ই হয় এগুলো খুবই ছোট সংখ্যা হয়, তাই এই ধরনের সংখ্যার জন্য সিরিজ এক্সপানশন করা যায় এই এক্সপোনেনশিয়াল টার্মগুলোকে। তাহলে এক্সপোনেনশিয়াল টার্মগুলো থেকে আমরা পাচ্ছি 1 প্লাস ht প্লাস h স্কোয়ার t স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2 প্লাস h কিউব t কিউব ফ্যাক্টোরিয়াল 3 এন্ড সো অন। এভাবে পরের টার্মটা, অর্থাৎ এই যে b e টু দি পাওয়ার মাইনাস ht, তার ক্ষেত্রে আমরা পাচ্ছি b ইন্টু 1 মাইনাস ht প্লাস h স্কোয়ার t স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস h কিউব t কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস সো অন। আচ্ছা, এখন যেটা হচ্ছে এই দুইটার ভিতরে দেখো এই যে হায়ার অর্ডার টার্মগুলো, এই h তো এমনি একটা অনেক ছোট সংখ্যা, তাহলে তার যদি আমি হায়ার অর্ডার টার্ম চিন্তা করি সেটা তো আরো ছোট হয়ে যাবে। আমরা জানি ছোট সংখ্যাকে স্কোয়ার কিউব যত হায়ার অর্ডারেই তুমি করো না কেন পাওয়ার, সেটা আরো ছোট হয়ে যায়। তাহলে শুধু কনসিডারেবল কন্ট্রিবিউশন থাকবে কার? এই যে এইচটি গুলোর। তাহলে আমরা এই বাকি টার্মগুলোকে ইগনোর করতে পারি, যেহেতু h ইজ ভেরি ভেরি ক্লোজ টু 0। তাহলে শুধু থেকে যায় ই টু দি পাওয়ার মাইনাস পি টি এ ইন্টু 1 প্লাস এইচ টি প্লাস বি ইন্টু 1 মাইনাস এইচ টি। তাহলে এই যে এখানে যে ইকুয়েশন গুলো আমরা পাচ্ছি, দেখো y ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস পিটি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এইচ টি। এখন দেখো এই এ প্লাস বিও একটা কনস্ট্যান্ট, এ মাইনাস বিও একটা কনস্ট্যান্ট, এইচ ও অবশ্যই একটা এক্সপোনেন্ট, সো এটা সবার ক্ষেত্রে একই রেটে যেহেতু ডিক্রিজটা হবে, এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এই কনস্ট্যান্ট গুলোকে অন্য কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এ প্লাস বি কে আমি ধরে নিলাম এ প্রাইম, আর এ মাইনাস বি ইন্টু এইচ এটাকে ধরে নিলাম বি প্রাইম। তাহলে এই যে ইকুয়েশনটা, ইকুয়েশন 4.7, সেখান থেকে আমি পাচ্ছি y ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস পিটি
ইন্টু এ প্রাইম প্লাস বি প্রাইম টি, এটাকে আমি ইকুয়েশন 4.8 বলি। এখন দেখো, যদি আমি এটার ক্ষেত্রে একটা কন্ডিশন অ্যাপ্লাই করি যে এট টাইম টি ইকুয়াল টু 0, সে আমরা দেখা শুরু করেছি মোশনটা যখন অ্যামপ্লিচিউডটা হয়, অর্থাৎ ওয়াই ম্যাক্স বা ওয়াই ইকুয়ালস এ, তাহলে টি ইকুয়াল টু 0 বসিয়ে এবং ওয়াই কে ম্যাক্সিমাম ধরে এই 4.8 ইকুয়েশনটা হয়ে যাবে এ ইকুয়ালস ই টু দি পাওয়ার, এখানে হচ্ছে আমাদের 0 বসলে হয়ে যাবে ই টু দি পাওয়ার 0 এ প্রাইম প্লাস বি প্রাইম ইন্টু 0 সমান সমান কি হবে তখন, এ প্রাইম কে আমরা লিখতে পারি এ এর সমান। ঠিক আছে, তাহলে আমরা এখানে অ্যামপ্লিটিউড ফ্যাক্টরটা পেলাম। এখানে দেখা যাচ্ছে ডিওয়াই বাই ডিটি, তাই না? ডিওয়াই বাই ডিটিটা আমাদের জানা প্রয়োজন। সেটা থেকে আমরা ম্যাক্সিমাম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি যে অ্যামপ্লিটিউড যেহেতু ম্যাক্সিমাম, তাহলে এইটা নিশ্চয়ই এই সময় এই ডেরিভেটিভটা এট টি ইকুয়াল টু 0, ডেরিভেটিভটাও 0 হবে। তাহলে এটা ডিওয়াই বাই ডিটি সমান সমান মাইনাস পি ই টু দি পাওয়ার মাইনাস পিটি এ প্রাইম প্লাস বি প্রাইম টি প্লাস ই টু দি পাওয়ার পিটি বি প্রাইম। আচ্ছা, আমরা এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে প্রথমে কি হচ্ছে, এখান থেকে এখানে তো টি এর কোনো মাল্টিপল নাই, তার মানে এই জায়গাতে শুধুমাত্র ই টু দি পাওয়ার পিটি কে ডেরিভেটিভ করে আমরা রেজাল্টটা পাচ্ছি। আর এই অংশে টি এর একটা টার্ম আছে, তাহলে একবার এইটা কনস্ট্যান্ট থাকবে, এটাকে ডেরিভেটিভ করতে হবে, আর একবার ওইটা কনস্ট্যান্ট থাকবে, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এইভাবে আমরা এই টার্ম দুটো পাচ্ছি। তাহলে টি ইকুয়াল টু 0 কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি, মাইনাস পি ই টু দি পাওয়ার 0 এ প্রাইম প্লাস বি প্রাইম ইন্টু 0 আর ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার 0 বি প্রাইম সমান সমান 0, যেহেতু এটা আমি কন্ডিশন অ্যাপ্লাই করেছি টি ইকুয়াল টু 0। তাহলে এই ম্যাক্সিমাম কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে বের করে আনতে পারছি কিসের মান, বি প্রাইমের মান, কারণ এ প্রাইমের মান অলরেডি আমরা এখানে পেয়েছি এ, স্মল এ। তাহলে বি প্রাইম সমান সমান হচ্ছে পি এ। তাহলে ইকুয়েশন 5.8, সরি এখানে 4.8 হবে, এটা 4.8 থেকে আমরা পাচ্ছি y ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস পিটি এ প্লাস পি এ টি, সবগুলো মানকে এখানে এ প্রাইম বি প্রাইমের মানগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে বসালে কি হবে, y ইকুয়ালস a ই টু দি পাওয়ার মাইনাস পিটি 1 প্লাস পিটি। তাহলে আমাদের এই সলিউশনটা একটা মানে এমন একটা সলিউশন হলো যেটার একটা ভ্যালিডিটি আছে, যে হ্যাঁ এখানে শুধুমাত্র ডিকে হচ্ছে না, তার সাথে আবার একটা ফ্রিকোয়েন্সি টার্মও আছে মাল্টিপ্লাইড। সো এই সলিউশনটা এরকম হবে যে এটা নিদার আন্ডার ড্যাম্পড নর এটা ওভার ড্যাম্পড, এটা দুইটা কন্ডিশনের একটা বাউন্ডারি, তার ভেতরের একটা মানে তাদের মধ্যবর্তী একটা কন্ডিশন। তার মানে এখানে কি হবে, মোশনটা ইনিশিয়ালি স্টার্ট হবে অসিলেটরির মতোই এবং এটা ডিক্রিজও হবে অনেকটা অসিলেশনের মতো, কিন্তু ইনক্রিজ আর হবে না, এটা কন্টিনিউয়াস তারপরে ডিক্রিজ করতে থাকবে। সো এই কারণে এটাকে বলা হয় ক্রিটিক্যাল ড্যাম্পিং মোশন। আমরা যদি একটু আগের দিনের যে ছবিগুলো দেখেছি সেখান থেকে একটা ছবি দেখি, এই যে পিকচার নাম্বার 2, এটা ক্রিটিক্যাল ড্যাম্পিং কে ইন্ডিকেট করে। লক্ষ্য করো, এটা ওভার ড্যাম্পিং এর মতো ঠিক এরকম ফ্ল্যাট ডিক্রিজও না, আবার আন্ডার ড্যাম্পিং এর মতো ঠিক অসিলেটরিও না। এটা কেমন, অনেক হাই একটা ভ্যালু থেকে ধীরে ধীরে এটা মানে শার্পলি এটা নামতে নামতে একটা লো ভ্যালুতে পৌঁছে দেন এটা কন্টিনিউয়াস ডিক্রিজ করতে থাকছে। সো এটাকে বলে ক্রিটিক্যাল ড্যাম্পিং কন্ডিশন। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে আছে, সেটা হচ্ছে এটা লগারিদমিক ডিক্রিমেন্ট। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা আন্ডার ড্যাম্পিং কন্ডিশনটাকে মাথায় রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যামপ্লিটিউডের যে ডিক্রিজ হয় সেটা একটা পার্টিকুলার প্যাটার্নকে ফলো করে। প্রথমে দেখো, আমরা যদি আমরা আন্ডার ড্যাম্পিং এর যে অ্যামপ্লিটিউড টার্মটা ছিল এ ই টু দি পাওয়ার মাইনাস পিটি, সেটাকে কনসিডারে আনি, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে
at time t equal to 0 এই অ্যামপ্লিটিউডটা হবে, ধরে নাও সেটাকে আমি a1 দিয়ে ডিনোট করছি, সেটা হবে a e to the power 0, অর্থাৎ সেটা হবে a। তার মানে এটাই তো আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউড, তাই না? এটাই সবচেয়ে বেশি অ্যামপ্লিটিউড, কিন্তু এই অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট থাকছে না, আস্তে আস্তে কমতে থাকছে। তাহলে আমরা দেখি যে অর্ধেক টাইম পিরিয়ড পর, অর্থাৎ t equal to স্মল t equals ক্যাপিটাল T by 2, অর্থাৎ এটাকে আবার পাই বাই ওমেগা দিয়ে লেখা যায়, কারণ আমরা কি জানি t equals 2 পাই বাই ওমেগা, এটা t এর সাথে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রিলেশন, তাই না? টাইম পিরিয়ডের সাথে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রিলেশন। এইগুলোকে অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি ঠিক তার পরবর্তী যে অ্যামপ্লিটিউডটা, দেখো এখানে ছবিতেও দেওয়া আছে, এটা ধরো প্রথমটা, তারপরে দেখো এটা হচ্ছে দ্বিতীয়টা। তাহলে দেখো টাইম t বাই 2 তে, ক্যাপিটাল T বাই 2 তে a2 হচ্ছে a e to the power minus pt বাই 2। আবার টাইম t তে, অর্থাৎ একটা পূর্ণ টাইম পিরিয়ডে গিয়ে এটা কি হচ্ছে a3 equals a e to the power minus pt। এভাবে আমরা যদি তারপরেরটা চিন্তা করি, এটা অর্থাৎ টাইম পিরিয়ডের হচ্ছে কত, এটা 1.5, মানে 3/2টা টাইম পিরিয়ড পরে কি হচ্ছে a4 সমান সমান a e to the power minus 3pt by 2। তাহলে এদের মধ্যে একটা রিলেশন আছে। দেখা যাচ্ছে যে আমরা যদি একটু রেশনালি চিন্তা করি, তাহলে a1 আর a2 এর রেশিও যা হচ্ছে, আবার a2 এবং a3 এর রেশিও কিন্তু তাই হচ্ছে। লক্ষ্য করো, আমরা যদি a1 থেকে মানে a2 কে ভাগ করি, a1 আর a2 রেশিও করি, a1 উপরে a2 নিচে, তাহলে কি হচ্ছে a ক্যান্সেল, e টু দি পাওয়ার pt বাই 2 থাকছে। আবার এখানে যদি a2 a3 এর রেশিও করি, এখানেও কিন্তু e টু দি পাওয়ার pt বাই 2 থাকছে। তাহলে কি হচ্ছে, আমাদের আলটিমেটলি সবগুলো পাশাপাশি যে অ্যামপ্লিটিউড আছে, সাকসেসিভ অ্যামপ্লিটিউড, এভাবে যদি আমরা রেশিও নিতে থাকি, সবগুলোরই মান সেম। সো তারা একটা পার্টিকুলার প্যাটার্ন অনুযায়ী ডিকে করছে, এবং এই যে ডিকে সেটা একটা কনস্ট্যান্ট অনুযায়ী ভ্যারি হচ্ছে, যেটা হচ্ছে ই টু দি পাওয়ার পি ক্যাপিটাল টি বাই 2। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এই যে টার্ম ল্যামডা, এটাকে বলা হয় লগারিদমিক ডিক্রিমেন্ট। এখন এটাকে আমরা একটু জেনারেলাইজড করি, আমরা তো এখানে টার্ম বাই টার্ম দেখছি, যদি আমরা যে কোনো একটা মোশনের ক্ষেত্রে এটাকে জেনারেলাইজড করতে চাই, ধরো nth টার্ম পর্যন্ত আমরা দেখব, তাহলে আসো আমরা a1 a2 রেশিও কে গুণ দেই a2 a3 দ্বারা, তারপরে তাকে গুণ দেই a3 a4 দ্বারা, এভাবে যদি আমরা চলতে থাকি, চলতে চলতে আমরা an কে an বাই an মাইনাস 1 কে 1 বাই an কে an ডিভাইডেড বাই an প্লাস 1 এটা দিয়ে আমরা যদি গুণ দেই, তাহলে দেখো এখানে কিন্তু সবগুলো টার্ম এভাবে ডায়াগোনালি ক্রস হয়ে যাবে, তাই না? ডায়াগোনালি ক্রস হয়ে যাবে, a2 a2 a3 a3 এভাবে পাশাপাশি ক্রস হতে থাকবে, যেমন এখানে an ক্রস হয়ে গেল, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি থেকে যাচ্ছে, শুধু এই এই a1 এবং এই যে an প্লাস 1। তার মানে আমরা যদি এই টার্মটা, এখান থেকে আমরা কি পাচ্ছি কন্ট্রিবিউশন, জাস্ট শুধু এইটুকু a1 ডিভাইডেড বাই an প্লাস 1। আবার এই জায়গায় দেখো প্রত্যেকটা অংশের কন্ট্রিবিউশন কি, ডেফিনেটলি ই টু দি পাওয়ার ল্যামডা। তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা আপ টু nth টার্ম পর্যন্ত আমরা পাবো, এবং সেখানে n হচ্ছে কিন্তু 0 থেকে না, এখানে 1 থেকে আমরা শুরু করেছি। তাহলে গেল, দেখো লক্ষ্য করে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে ই টু দি সবগুলোর গুণফল যদি আমরা করি, তাহলে a1 ডিভাইডেড বাই an প্লাস 1 হবে হচ্ছে ই টু দি পাওয়ার n ল্যামডা। তাহলে এদের দুই পাশে যদি আমি আবার লগ ই নেই, লগ বেস ই নেই, তাহলে কি হবে, এখানে এই ইটা গায়েব হয়ে যাবে, এক্সপোনেনশিয়ালটা চলে যাবে, শুধু n ল্যামডা থাকবে, আর এই পাশে লগ ই a1 ডিভাইডেড বাই an প্লাস 1 থাকবে। সো ফাইনালি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ল্যামডা সমান সমান 1/n log e a1 বাই an প্লাস 1। সো এটা একটা জেনারেলাইজড ইকুয়েশন আমরা পাচ্ছি। সো এটাকে আমরা বলছি লগারিদমিক ডিক্রিমেন্ট। ঠিক আছে? তাহলে এটা একটা পার্টিকুলার প্যাটার্ন অনুসারে এই আন্ডার ড্যাম্পিং মোশনটা কন্ট্রোলড হচ্ছে।
তাহলে সামারি যদি করি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ এ ড্যাম্পড অসিলেটর, এখানে আমরা এমন একটা অসিলেটরের কথা চিন্তা করছি যেটাতে ড্যাম্পিং আছে কিন্তু সেটা আবার অসিলেটরিও। তাহলে এই ধরনের অসিলেটরের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি হবে? ওমেগা প্রাইম ইকুয়ালস রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটাকে আমরা যদি মাস এবং হচ্ছে ড্যাম্পিং কনস্ট্যান্ট প্লাস তোমার ধরো ফোর্স কনস্ট্যান্ট এগুলো দিয়ে এক্সপ্রেস করতে চাই তাও পারবো। ওমেগা স্কোয়ার সমান সমান আমরা জানি কে বাই এম, 2p মানে আমরা জানি b বাই এম, সো ওমেগা প্রাইম কে আমরা লিখতে পারি রুট ওভার কে বাই এম মাইনাস বি স্কোয়ার বাই 4m স্কোয়ার। বিভিন্ন ফর্মে এই অঙ্কটা থাকতে পারে, এইখান থেকে সাধারণত একটা অঙ্ক থাকবে। তো মেকানিক্যাল এনার্জি অফ এ ফ্রি অসিলেটর, এটা আমরা জানতাম কি ফ্রি অসিলেটরের ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি অর্থাৎ টোটাল এনার্জির এক্সপ্রেশনটা সবার হয়তোবা মনে আছে, হাফ কে এ স্কোয়ার কনস্ট্যান্ট। তাহলে এই মেকানিক্যাল এনার্জিটা ড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে কি হবে? এখানে তো অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট না, তাহলে এখানে জাস্ট সিম্পলি ওই এ কে রিপ্লেস করে আমাদের লিখতে হবে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2pt। তাহলে এখানে কি হবে? এই জায়গাতে হাফ কে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বি বাই এম টি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন দেখো এই জায়গাতে এখানে একটু লক্ষ্য করো, এখানে একটা অঙ্ক দেয়া আছে, এইটার ভেতরে যে টার্মগুলো এখানে মেনশন করা আছে, দেখো একটা ড্যাম্পড অসিলেটরের মাস দেয়া আছে, স্প্রিং কনস্ট্যান্টটা দেয়া আছে বা ফোর্স কনস্ট্যান্টটা দেয়া আছে, এখানে ড্যাম্পিং কনস্ট্যান্টটাও দেয়া আছে। বের করতে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য অসিলেটর। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে বি এটা কে ইনটু এম এর চেয়ে বড় না ছোট। এখানে লক্ষ্য করে দেখো বি সমান সমান হচ্ছে কত? 70 গ্রামস পার সেকেন্ড, তাই না? আচ্ছা, আর কে ইনটু এম সেটার মান কত? সেটাকে রুট ওভার করলে আসে এরকম। তাহলে এই পিরিয়ডটা অবশ্যই যেহেতু ড্যাম্পিংটা অনেক কম কে ইনটু এম এর চাইতে, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এটা একটা আনড্যাম্পড অসিলেটর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড এটা অ্যাপ্রক্সিমেটলি একটা আনড্যাম্পড অসিলেটরের মতোই কাজ করবে। হ্যাঁ, এখানে কিন্তু অ্যানালাইসিসটা করে দেখা হলো। তাহলে সেই ক্ষেত্রে টি এর মানটা কত হবে? টি এর মানটা সেম অ্যাজ ইট ইজ, যে এখানে 2 পাই এম বাই কে, এই ইকুয়েশন দিয়ে বেরোবে। আবার বি তে কি জানতে চাচ্ছে? হাউ লং ডাজ ইট টেক ফর দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ড্যাম্পড অসিলেশন টু ড্রপ টু হাফ ইটস ইনিশিয়াল ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা এখানে জানি xm ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m, এটা পি এর পরিবর্তে আমরা যদি এটা লিখি তাহলে সেটা সমান সমান হাফ xm। তাহলে আমাদের এটা বলছে যে অ্যামপ্লিটিউডটা অর্ধেকে নেমে আসতে কতটুকু টাইম লাগবে। তাহলে আমরা এখানে দেখো আমাদের নোটেশন গুলো দিয়ে যদি অঙ্কটা করি, আমরা অ্যামপ্লিটিউড টার্মটা জানি এটা, তাহলে সেখানে এ ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m। তাহলে সেখানে আমার সবগুলো টার্মকে যদি আমি বসিয়ে দিই, দুই পাশে যদি লগ নেই, তাহলে শুধুমাত্র আমাদের থেকে যায় মাইনাস বিটি বাই 2m সমান সমান লগ হাফ, লগ ই হাফ। তাহলে টি আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি, আমরা সিম্পলিফিকেশন করার পরে পাবো 5 সেকেন্ড। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা আবার টাইম পিরিয়ডের সাপেক্ষে এক্সপ্রেস করতে চাই, তাহলে কতটা টাইম পিরিয়ড লাগবে সেটাও আমরা ফাইন্ড আউট করতে পারি। জাস্ট এই ভ্যালুটাকে আমরা যদি টাইম পিরিয়ডটা দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে কত টাইম পিরিয়ডের সমান, মানে 15টা টাইম পিরিয়ড পরে এই টোটাল মানে অ্যামপ্লিটিউডটা হাফ পরিমাণ কমে যাবে। আরেকটা জিনিস দেখো, হাউ লং ডাজ ইট টেক ফর দ্য মেকানিক্যাল এনার্জি টু ড্রপ 1/2 অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। তাহলে মেকানিক্যাল এনার্জিটা ইনিশিয়াল ভ্যালুতে নামতে কতটুকু সময় লাগবে? এখানে লক্ষ্য করো হাফ কে স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই এম, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গাতে আমাদেরকে মানগুলো বসিয়ে দিতে হবে। দেখো এখানে লক্ষ্য করো এই জায়গাতে
হাফ কে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই এম হচ্ছে তোমার হাফ ইন্টু হাফ কে এ স্কোয়ার। তাহলে আমাদের কি এই জায়গায়, যেহেতু আমাদের এখানে মেকানিক্যাল এনার্জিটা কি হচ্ছে, এটা টাইম টি ইকুয়াল টু জিরোতে, তাই না? আমাদের টাইম টি ইকুয়াল টু জিরোর ভ্যালুটা এখানে দেখতে হবে। সেটা কত? ডেফিনেটলি এটা হাফ অফ দা আননেমড অসিলেশন, তাই না? সেটাই হবে। তাহলে সেইটাকে ইকুয়েট যদি আমি করে দেই, তাই না, মেকানিক্যাল এনার্জিটা কতটুকু ড্রপ করে, এটাকে যদি আমি এর সাথে ইকুয়েট করে দেই, এই ইকুয়েশনে সব মান বসিয়ে, তাহলে আমরা টি এর মানটা পেয়ে যাব। সো এটা খুবই ইজি অঙ্ক। তিনটা স্টেপে তিনটা জিনিস বের করতে বলা আছে। আমার ধারণা এটা সবাই খুব ইজিলি পারবে। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে ড্যাম্পড অসিলেশনের পার্ট এখানেই সমাপ্ত। নেক্সট থেকে আমরা ফোর্সড অসিলেটর সম্পর্কে পড়বো নেক্সট ক্লাসে। আজকের মতো এখানেই শেষ।